এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত জানাচ্ছি সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সাফাত বিন ফরিদ। এবারে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। সংসদ অধিবেশন বসছে আজ। উপনেতা মনোনয়ন দেবে আওয়ামী লীগ। বিল উঠছে 17টি। অবশেষে গাইবান্ধা জয় করলেন নৌকার রিপন, জানালেন নদী ভাঙন রোধ উন্নয়নী লক্ষ্য। মেট্রো রেলের পিলারেও নানা দল নেতার পোস্টার। ভ্রাম্যমাণ আদালতের অভিযান সোমবার। প্রধান শিরোনামগুলো শুনছিলেন। সংবাদে এছাড়াও থাকছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলেন পুতিন, দিলেন কমব্যাট সার্ভিস শুরুর নির্দেশ। এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চ্যালেঞ্জ মেসির। নেইমার এমবাপেকে নিয়েই রাজত্বের স্বপ্ন। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। শুরুতেই শীতের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকায় রয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। সরাসরি যোগ দেবেন তিনি। অনির্বাণ, ঢাকায় আজকে তাপমাত্রা কত? কখন নাগাদ এই কুয়াশা পরিস্থিতির উন্নতি হতে পারে? অনির্বাণ, আমাকে শুনতে পাচ্ছেন? অনির্বাণ, জানতে চাচ্ছিলাম ঢাকায় আজকে তাপমাত্রা কত? এই যে কুয়াশা এবং ঠান্ডা পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির উন্নতি কখন নাগাদ হতে পারে? দেখুন, আজকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কিছুটা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। আমরা সকাল 8টার সময় জেনেছিলাম যে 14 ডিগ্রি সেলসিয়াস, এখন রয়েছে ঢাকার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই 9টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত আবহাওয়ার কিছুটা উন্নতি হবে এবং তাপমাত্রারও কিছুটা উন্নতি হবে বলে আমাদেরকে জানিয়েছে। এই বিকেল 5টা পর্যন্ত প্রায় 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে যদিও তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী, কিন্তু মানুষের ভিতরে যে শীতের যে প্রকটতা সেটি কিন্তু কমতি নাই। আপনাকে যদি এখনকার অবস্থা যদি দেখাই, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে হাতিরঝিলে অফিসগামী যারা রয়েছেন তাদের একটা বড় ঢল রয়েছে এবং বিশেষ করে যারা সকালবেলায় অফিসে যান তাদের প্রস্তুতিটা তো অনেক সকাল থেকে নিতে হয়। এই শীতের কারণে কিন্তু তাদের এই সাধারণ স্বাভাবিক যে রুটিন, সেই রুটিনের উপর বড় রকম একটা প্রভাব পড়েছে। যদি দিনমজুরের অবস্থা বলি, তাহলে ভাসমান বা দিনমজুরদের অবস্থা আরও খুব নাজুক অবস্থার ভিতরে আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পথে যারা থাকে এবং বিশেষ করে ভাসমান যারা, তাদের অবস্থা কিন্তু সব থেকে বেশি নাজুক। শীতের রাত্রে প্রচুর বাতাস হয় এবং হিমেল বাতাসের কারণে কিন্তু হাড় কাঁপুনি শীতের প্রভাবটা বেশি থাকে। আর সকালবেলায় আমরা যেটা দেখেছি যে এমনি ভাসমান যারা রাস্তার আশেপাশে থাকে তাদের গায়েও খুব বেশি মোটা বা এই শীতের আরামদায়ক যে গরম পোশাক, সে পোশাক কিন্তু খুব একটা নেই। তো যার কারণে শীতটা একটু বেশি তাদেরকে আক্রান্ত করছে। এর বাইরে যদি নগরবাসীর কথা বলি, নগরবাসীর স্বাভাবিক যে জীবন আচার, সকাল 8টা-9টার সময় যেভাবে মানুষজন বাড়িঘর থেকে তাদের জীবিকার সন্ধানে বেরোয়, তারা হয়তো কিছুটা সময় হাতে নিয়ে বেরোচ্ছে। কারণ অনেকেই দিনমজুর, যারা দিনমজুরের দিনটা হয়তো সকাল 8টা থেকে শুরু হয়, কিন্তু ওই ঘন কুয়াশার কারণে, যার কারণে যানবাহনও রাস্তায় কম, এই কারণে অনেকেই দিনটা হয়তো 10টা-11টার পর থেকে শুরু করছেন। আর ঢাকার বাইরে যদি অবস্থা যদি আপনাকে বলি, তাহলে পরে ঢাকার বাইরের অবস্থা উত্তরবঙ্গ এবং বিশেষ করে আমাদের মধ্যাঞ্চল অর্থাৎ রাজশাহী, রংপুর, সিলেট এবং মধ্যাঞ্চল অর্থাৎ ময়মনসিংহ এবং পাশাপাশি দক্ষিণাঞ্চলেও শীতের প্রকটতা রয়েছে। এই যদিও বলা হচ্ছে যে শীতের যে হিম শীতল বাতাস আছে, কিন্তু শৈত্যপ্রবাহ কিন্তু সেভাবে করে নেই। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই মাসে 2টার মতো শৈত্যপ্রবাহ, মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। তবে সারা বাংলাদেশের তাপমাত্রা 10 ডিগ্রি ভেতরেই আছে, যার কারণে বলা যাচ্ছে না যে এটা শৈত্যপ্রবাহ। তবে শীতের তীব্রতাটা আছে, উত্তরে হিমেল বাতাসের কারণে এই তীব্রতাটা আরো বেশি। তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। পৌষের তীব্র শীতে কাঁপছে দেশ। দেশের উত্তর, উত্তর পশ্চিমা এবং মধ্যাঞ্চলে আজও থাকবে শীতের তীব্রতা, বয়ে যাবে উত্তরে হিমেল হাওয়া।
আর এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাজধানীর ছিন্নমূল এবং শ্রমজীবী মানুষ। পৌষের শেষ ধাপে এসে রাজধানী সহ দেশের 3 অঞ্চলে অনুভূত হচ্ছে তীব্র শীত। উত্তরের হিমেল হাওয়ায় বাড়ছে এর তীব্রতা। কনকনে ঠান্ডা হাওয়ায় কর্মচঞ্চল ঢাকায় রাত 11টার পরই নেমে আসে নীরবতা। আলো ঝলমলে রাজধানীর রাত গত কয়েকদিনের মতোই ছিল কুয়াশার চাদরে মোড়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই পরিচ্ছন্নতা কর্মীর মতো অনেককেই এরই মধ্যে করতে হয়েছে কাজ। তাদের অভিজ্ঞতায় জানান দিচ্ছে চলমান পরিস্থিতির। গেছে কাল থেকে মনে করেন শীতটা বেশি, এতদিন ভালোই ছিলাম, বর্তমান কাপড়ি উঠা জায়গা মনে করেন এই যে দাঁতে বাড়ি খাইতেছি। আমি এই যে অবস্থা আছি এই অবস্থায় কালকে ডিউটি করছি, এই অবস্থায় শুইছি, এই অবস্থায় আজকে ডিউটিতে আইছি। এখন তো প্রচুর শীতের তো কোনো তালমুরা নাই, এই হলো কথাবার্তা আর কি, মানে এখন ফাওয়াত মরে আইতে আছে পুরো এই রকমের। তবে সবচেয়ে বেশি কাবু হয়েছেন ফুটপাতে খোলা আকাশের নিচে রাত কাটানো ছিন্নমূল মানুষেরা। তীব্র এই শীতের রাতে ঘর ছেড়ে কাজে বেরিয়েও হতাশ হয়ে ফিরতে হয়েছে শ্রমজীবীদের। আয় রোজগার তেমন ভালো না, কারণ শীতের মধ্যে মানুষ বের হয় না। শীতের কারণে লোকজন কম, এই জন্য ইনকাম কম আর কি। টাকা পয়সা থাকলে তাহলে রাস্তা বেরোতাম না, ঠিক মতন যদি বাজারে খাইতে ডাল দিয়ে ভাত খেতে পারলো রাস্তা বেরোতাম না। আবহাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবারের পর তাপমাত্রা খানিকটা বাড়বে, পাশাপাশি আবারও পড়তে পারে ঘন কুয়াশা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শীতের পরিস্থিতি জানবো ঠাকুরগাঁও এবং লক্ষ্মীপুরের। আমাদের সাথে সহকর্মী শামসুজ্জোহা যুক্ত হচ্ছেন লক্ষ্মীপুর থেকে, ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন। শামসুজ্জোহা, ঠাকুরগাঁওয়ের অবস্থা জানাবেন, সেখানে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং জনজীবনে আসলে কি প্রভাব পড়ছে শীতের? চলমান শৈত্য প্রবাহে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়েছে। এইখানে একটি মানে বাতাসের গতি বেশি থাকার কারণে কিন্তু মানুষেরা একবারে কাবু হয়ে পড়ছেন। আমরা আসলে ঠাকুরগাঁও আবহাওয়া অফিস না থাকায় আজকের আবহাওয়াটি এখন পর্যন্ত সঠিক আবহাওয়ার খবর পাইনি। তবে এই শীতে ঠান্ডার কারণে কিন্তু মানুষ একবারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা এই ভোগান্তির শিকার হচ্ছেন। আপনারা জানেন ঠাকুরগাঁও একটি কৃষি প্রধান এলাকা। এই কৃষি প্রধান এলাকায় কিন্তু এখন কৃষক শ্রমিকেরা এই ঠান্ডা হিমেল হওয়ার কারণে কিন্তু তারা মাঠে কাজ করতে পারছেন না। তারা খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ ঘরের বাইরে হচ্ছেন না। এই দিনের বেলাতেও কিন্তু আগুন জ্বালিয়ে মানুষ একটু উষ্ণতা আর অনুভূতি নেওয়ার চেষ্টা করছেন এবং বাড়ির ভিতরেই থাকার চেষ্টা করছেন। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না। এই কারণে কিন্তু এই মানে ঠাকুরগাঁওয়ের জনজীবন একবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই শীতের প্রভাব কিন্তু সবজির উপর একটি প্রভাব পড়েছে। সবজির দাম কিন্তু অনেকাংশে কমে গেছে। গত পরশুদিন আলুর কেজি 15 টাকা বিক্রি হলো, কিন্তু আজকে আলুর কেজি 11 টাকা বিক্রি হচ্ছে মাঠ পর্যায়ে যারা চাষিরা চাষ করছেন। চাষিদের অভিযোগ এই শীতের কারণে, এই প্রচন্ড ঠান্ডার কারণে বাইরে থেকে ব্যবসায়ীরা আসছেন না। এই কারণে কিন্তু এই সবজির দামটা কমে গেছে। এই কারণে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া কিন্তু এই যে শীতের কারণে কিন্তু শিশু রোগের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই শিশু রোগ, এই ঠান্ডাজনিত রোগে বিশেষ করে শিশুরা ভুগছেন। বৃদ্ধদেরকে নিয়েও কিন্তু পরিবারের মানুষেরা কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। গরম কাপড়ের জন্য কিন্তু এই যে ছিন্নমূলের মানুষরা কিন্তু বেশি কষ্ট পাচ্ছেন। এই শীতের কাপড় কিন্তু সেইভাবে বিতরণ করা হয়নি। শীতের সরকারিভাবে যে কম্বল বিতরণ করা হয়, এবার সেভাবে বিতরণ করা হয়নি। বিতরণ করা হলেও কিন্তু এর পরিমাণ সীমিত। সরকারিভাবে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে কিন্তু বলা হচ্ছে এই শামসুজ্জোহা, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু লক্ষ্মীপুরের খবর জানবো। সেখান থেকে সহকর্মী আব্বাস হোসেন আমাদের সাথে যোগ দিচ্ছেন। আব্বাস, লক্ষ্মীপুরে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন শীতের, সেখানে তীব্রতা কিরকম এবং যান চলাচল পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সার্বিক অবস্থা জানাবেন। আসলে কয়েকদিন ধরে যে লক্ষ্মীপুরে যে তীব্র শীত সেটি চলছে। আমরা সকাল থেকে কিন্তু খবর নিয়েছি এখানকার যে ছিন্নমূল মানুষ রয়েছেন তারা খুব কষ্টে তাদের দিন যাচ্ছে, এমনটি আমরা দেখেছি। কিন্তু লক্ষ্মীপুর ভোলা যে মরিচৌধুরী ঘাট রয়েছে সেখানে গত রাত থেকে অর্থাৎ 12টা থেকে এখন পর্যন্ত যে ফেরি চলাচল সেটি বন্ধ রয়েছে। এতে করে দুই পাড়ে প্রায় কয়েকশো যে যানবাহন আটকা পড়েছে, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছেন যে বিআইডব্লিউটিসি যিনি কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ কাউসার। তিনি যেটি জানিয়েছেন এটি গত
কয়েকদিন ধরে চলমান রয়েছে। প্রতিনিয়ত কিন্তু যে এই ঘন কুয়াশার কারণে এই সমস্যা হচ্ছে, এটি আরো কয়েকদিন থাকবে এমনটি বলা হয়েছে। কিন্তু আমরা এর বাইরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন এখন পর্যন্ত প্রায় 33,000 ছিন্নমূল পরিবারকে, অসহায় পরিবারকে যে কম্বল দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে, আরও তারা চাহিদা চেয়েছেন, সেগুলো আসলে অন্য অন্য পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে এমনটি বলেছেন। কিন্তু এর বাইরেও কিন্তু আমরা দেখেছি যে শীতে যে ঠান্ডাজনিত কারণে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের যেটি সেটি প্রকোপ বাড়ছে। এবং গত এক সপ্তাহে সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় 4 শতাধিক শিশু। এর বাইরে প্রতিনিয়ত বাড়ছে এই ঠান্ডা জনিত রোগ। তো এই বিষয়ে কথা বলছেন এখানকার সিভিল সার্জন, যেটি জানিয়েছেন তিনি বলছেন তারা প্রতিনিয়ত মনিটরিং করছেন এবং আতঙ্কিত না হয়ে সবাইকে পরামর্শ দিচ্ছেন এবং ঘর থেকে বিনা যেন শিশুদেরকে বের না করা হয় এমনটি বলা হয়েছে। আসলে এই গত কয়েকদিনের তীব্র শীতে জনজীবন বিধ্বস্ত হয়ে পড়েছেন। এখানকার যে ছিন্নমূল মানুষ রয়েছেন তারা দুর্ভূত রয়েছেন, কষ্ট রয়েছেন এমনকি এখানে আমরা দেখেছি। তো আসলে আবহাওয়া অফিস থেকে বলেছেন এটি আরো কয়েকদিন এই ধরনের যে তীব্র শীত সেটি থাকবে, অর্থাৎ যে সত্য প্রবাহ সেটি আমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশে শীতের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন শীতার্ত মানুষ। গত 1 মাসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন 28 রোগী। তবে মাত্র একজন চিকিৎসক দিয়েই চলছে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ। জনবল ও ওষুধ সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশা দেশ জুড়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন দরিদ্র ছিন্নমূল মানুষ। রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন অনেকেই। দগ্ধ রোগীরা ভর্তি হচ্ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। তবে এই ইউনিটে রয়েছে চিকিৎসক সংকট। 10 চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। রয়েছে ওষুধের সংকটও। ঔষধ নাই, এখন বাধ্য হয়ে আমাদেরকে কিনে আনতে হচ্ছে। যা পাইতেছি তাই কিনে আনিয়ে দিতেছি। যেটা আমাকে মেডিকেল থেকে দিচ্ছে পরীক্ষা নিরীক্ষা, সেটা আমরা বাইরের থেকে করে নিয়ে আসছি। ওখানে যদি কেউ যাই, ওখানে কি 4টের সময় হবে, 3টের সময় হবে, আর ডাক্তার তো 2টার সময়, 1:30টার সময়, 1টার সময় ঠিক মতন আমরা পারি নেই। কোনো ডাক্তার নাই, টেস্ট করে বাহিরে, আমরা গরিব মানুষ। জনবল সংকটের কারণে দগ্ধ রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আমরা আসলে তীব্র চিকিৎসা সংকটে ভুগতেছি। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বারবার তাদেরকে রিমাইন্ড দিচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত এটা সমাধানের কোনো ব্যবস্থা আমরা দেখতেছি না। আগুন পোহানোর সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আসলে মানুষ যে গরম হওয়ার জন্য যে যত্রতত্র যে বিভিন্ন খড় কুটু দিয়ে মানে আগুন দিয়ে যে তারা মানে গরম হওয়ার চেষ্টা করে, সেটা থেকে অবশ্যই বিরত থাকা উচিত। হ্যাঁ, না হলে অসাবধানতাবশত এইসব অ্যাক্সিডেন্ট ঘটছে। গত 1 মাসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন 28 রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘন কুয়াশায় সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে। মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে। ঘন কুয়াশায় প্রায়ই বন্ধ থাকছে ফেরি চলাচল, আর এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কনকনে শীতের প্রকোপে বিপর্যস্ত জনজীবন। প্রায় সারাদিনই কুয়াশাচ্ছন্ন হয়ে থাকছে সারা দেশ। দেশের কোথাও কোথাও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশার কারণে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে। কখনো কখনো গাড়ির চাকা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন চালক। প্রচুর কুয়াশা পড়ে, মানে কিছুই দেখা যায় না। ঘন কুয়াশায় শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে উত্তরাঞ্চলের ট্রেন চলাচলে। পঞ্চগড় স্টেশনে কদিন ধরে নির্ধারিত সময়ের চেয়ে 2-3 ঘন্টা দেরিতে পৌঁছাচ্ছে ট্রেন। এদিকে লক্ষ্মীপুর ভোলা নৌরুটে ঘন কুয়াশায় প্রায় বন্ধ থাকছে ফেরি চলাচল। বিকেল থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটের ফেরিও। ব্যাটারি নিয়ে আসছি, রাত 12টার সময় ঘাটে আইছি। কুয়াশার কারণে ফেরি বন্ধ। কাঁচামালের গাড়িটা নিয়ে শীতের মধ্যে খুবই খারাপ অবস্থায় আছে, তো এখন ওই যে ঘাট পার হতে পারি না। কুয়াশার কারণে ফেরিগুলো আটকে আছে। তা আমাদের তো এমার্জেন্সি মাল নিয়ে যাইতো, এবং পয়েন্ট টেম্পো থেকে ফোন দিয়েছে মালামাল গাড়ি। বর্তমানে কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই শীতের প্রবণতাটা আরও কিছুদিন থাকতে পারে। গতকাল রাত থেকেই মৃদু হিমেল হাওয়া বইতেছে মাদের উপরে, যার দরুন শীতের প্রবণতাটা আরও বেশি মনে হচ্ছে। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট
নিউজ। জানাচ্ছিলাম শীতের খবর, এবারে অন্যান্য প্রসঙ্গ। জাতীয় সংসদের 21তম অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেল 4টায়। বিএনপি এমপিদের পদত্যাগের পর এটি সংসদের প্রথম অধিবেশন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের প্রথম দিনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়াও অধিবেশনে দেয়া হবে আওয়ামী লীগের সংসদীয় উপনেতা মনোনয়ন। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এই পদটি শূন্য হয়। সংসদ শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা অংশ নেবেন। 21তম অধিবেশনে মোট 17টি বিল উত্থাপিত হবে। দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শুক্র এবং শনিবার গোপালগঞ্জে অবস্থান করবেন তিনি। সফরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে সমাধিসৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে উন্নয়নমূলক কর্মকাণ্ড। দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে স্থানীয় নেতাকর্মীদের মাঝে। আমরা অতি আনন্দিত, গোপালগঞ্জবাসী আনন্দিত। খুব আনন্দঘন পরিবেশে আমরা সেই সফরকে স্বাগত এবং সুস্বাগত জানাই। প্রধানমন্ত্রী সফরকে সফল করতে উপজেলা ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রস্তুতি। যত কর্মসূচি আছে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জবাসী আমরা সেই সমস্ত কর্মসূচি ইনশাআল্লাহ সাকসেস করব। সম্মেলনের পরে প্রথমবারের মতো তিনি আসছেন এবং তাকে বরণ করার জন্য গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ সবাই প্রস্তুত এবং আমরা তাকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাবো। প্রধানমন্ত্রী সফরকে ঘিরে এরই মধ্যে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে শোভাবর্ধনের কাজ শেষ হয়েছে। সাজসজ্জা, ধোয়া মোছা এবং টোটাল পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করছি এবং উনি যাতে এসে নির্বিঘ্নে যে কোনো জায়গায় পদচারণা করতে পারেন। 2 দিনের এই সফরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা, 28টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন সহ দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন। জাতীয় পার্টির গোলাম শহীদ রঞ্জুর চেয়ে 32,226 ভোট বেশি পেয়েছেন তিনি। নৌকার প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন পেয়েছেন 77,576 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী পেয়েছেন 45,350 ভোট। বুধবার রাত 9টার কিছু আগে নির্বাচন কমিশনের কাছে 145 কেন্দ্রের ফল পৌঁছায়। এবার সবকটি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়েছে। সাগাটা ফুলছড়িতে যমুনার ভাঙ্গন হতে স্থায়ীভাবে সাগাটা ফুলছড়িকে রক্ষা করতে হবে। আমাদের চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করতে হবে। বেশ কয়েকটি আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা, সাগাটা ফুলছড়িতে পৌরসভা সহ অনেকগুলো কাজ বাকি রয়েছে, সেগুলো গ্রহণযোগ্য না হয় 2022 সালে 96% অভিযোগ আমলে নেয়নি দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় 19,338টি অভিযোগের বিপরীতে অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হয় 901টি। এনটিআইবি বলছে বিপুল সংখ্যক মানুষ ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়ায় ঢুকতে পারছে না, আর দুদক বলছে আইন অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে তাদের কার্যক্রম চলবে। দুর্নীতির ভোগান্তি থেকে মুক্তি পেতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ঘুরে দুদকে আসেন অনেকে। গত বছর এরকম 19,338 জন ব্যক্তি বা প্রতিষ্ঠান অভিযোগ দিয়েছে। এর মধ্যে 4.5% বা 901টি অভিযোগ আমলে নিয়েছে সংস্থাটি। আর বিভাগীয় ব্যবস্থা নিতে 3,152টি পাঠানো হয়েছে বিভিন্ন অফিসে। প্রতিটি অভিযোগ তথ্য প্রমাণের বিবেচনায় 80 নম্বর পেলে তা গ্রহণ করা হয়। এরপর অভিযোগ নিয়ে কাজ করার আইনি ভিত্তি আছে কিনা খতিয়ে দেখে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এই প্রক্রিয়ায় অনেক অভিযোগ বাদ যায় বলে দাবি সংস্থাটির। যদি তথ্য ভিত্তিক কোনো অভিযোগ আসে, সেই তথ্য প্রমাণ করে পাওয়া যায়, তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান করবে, তদন্ত করবে এবং প্রয়োজনে মামলা দেবে। আমরা কাউকে তো ছাড়ে দিচ্ছি না, কাউকে হয়তো আক্রমণ করছি না। আমাদের কোনো ইচ্ছা নাই, আমরা কারো শত্রু না, আমরা কারো মিত্র না।
তবে দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা টিআইবি বলছে অভিযোগ গ্রহণের বিষয়ে দুদকের মানদণ্ড সম্পর্কে জানা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, ফলে দুর্নীতির কারণে ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে। কোনো না কোনোভাবে রুই কাতলা ক্যাটাগরিতে পড়ে যায় এবং তাদের যদি আবার প্রশাসনিক বা রাজনৈতিক সংশ্লিষ্টতা কোনো ইঙ্গিত থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সিদ্ধান্তটা দুদকের কমিশন কর্তৃক এবং যারা দুদকের প্রশাসনে যারা উচ্চ পর্যায়ে আছেন, তখন সেক্ষেত্রে কিন্তু ব্যক্তির পরিচয়ের দিকে তাকিয়ে তারা কিন্তু অবস্থানটা গ্রহণ করে। দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রমে দুদককে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, তা না হলে সংস্থাটির কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে বলে মনে করে টিআইবি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দল ও নেতাদের পোস্টারে ছেয়ে গেছে মেট্রো রেলের পিলারগুলো। এতে জাতীয় গুরুত্বপূর্ণ এই স্থাপনার সৌন্দর্য নষ্ট হচ্ছে। নগরবিদরা বলছেন, যারা পোস্টার লাগিয়েছে তুলে ফেলতে হবে তাদেরই, পাশাপাশি জরিমানাও করতে হবে। এই লক্ষ্যে সোমবার থেকে অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মেট্রো রেল চালু হয়েছে এক সপ্তাহ হয়নি, এরই মধ্যে সৌন্দর্য রক্ষা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পিলারগুলো ছেয়ে গেছে পোস্টারে। মিরপুর, আগারগাঁও, শাহবাগের সবচেয়ে বেশি পোস্টার দেখা যায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলনের। অজুহাত দেখালেন, অন্যরাও তো সাটিয়েছেন। যদি সরকারি দল পোস্টার না লাগায় এবং সরকারি দল যদি পোস্টার লাগানো বন্ধ করে দেয়, আমার বছরে ৬,০০০ পোস্টার একবার না লাগালেই কি? এই ঢাকা শহরে আপনি দেখেন প্রতিদিন কত অ্যাড কোম্পানি, কত সিনেমা এবং স্কুল কলেজ, যে স্কুল কলেজ আমাদেরকে শিক্ষা দেবে সেই স্কুল কলেজেও কিন্তু পোস্টার লাগায়। মেট্রো রেলের পিলারে আওয়ামী লীগ, বিএনপির পোস্টারও রয়েছে, কেউ আবার রঙে আঁকিয়ে নামও প্রচার করেছেন। নগরবিদরা বলছেন, স্থাপনায় পোস্টার লাগানো দণ্ডনীয় অপরাধ। পোস্টার যার নামে ছাপা হয় তাকে খুঁজে বের করা কোনো বিষয় না। অর্থাৎ আমরা যদি যার নামে পোস্টার তাকে সহ দায়ী করতে পারি, তবে অবশ্যই এর থেকে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে দিয়ে এটাকে রদ করা যাবে। এদিকে পিলারে পোস্টার না লাগাতে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযান চালানোর ঘোষণাও দিয়েছে সংস্থাটি। এমনি আমাদের শব্দের শহর, তারপর যে পোস্টার শহর হয়, এটি তো অত্যন্ত দুঃখজনক। এটি আমি বিনয়ের সাথে সবাইকে বলবো, আমরা অভিযান যেটা চালাবো, এই অভিযানের সময় আমরা দেখব কার কার পোস্টার লাগানো হচ্ছে। আমি মেহরবানিকে অনুরোধ করব, আপনাদের পোস্টারগুলো আপনারা নামিয়ে নিন। শুধু মেট্রো রেলই নয়, রেহাই পাচ্ছে না ফ্লাইওভারের পিলারগুলো। রাজধানী জুড়েই চলছে পোস্টার দূষণ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্ত হত্যা বাংলাদেশ ভারত সুসম্পর্কের প্রতি সুবিচার করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, এ বিষয়ে বরাবরই দিল্লির কাছে উদ্বেগ জানিয়ে আসছে ঢাকা। প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে ভারতকে জানানো হয়েছে। বাংলাদেশ আশা করে ভারত সরকার তাদের প্রতিশ্রুতি রাখবে এবং সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে বলেও জানান তিনি। বলেন, সীমান্তে বেশ কিছু জায়গায় হত্যা শূন্যের কোটায় নামলেও লালমনিরহাট সীমান্তে কেন এখনও এই ধরনের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। পারস্পরিক আস্থা এবং সহযোগিতার ভিত্তিতে এই সম্পর্ক এগিয়ে চলছে বলেও মন্তব্য করেন শাহরিয়ার আলম। এটা আমাদেরকে বিব্রত করে, আমাদের সম্পর্কটাকে যথাযথ আমরা বলবো এই ঘটনার মধ্যে দিয়ে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে না। সেটি হলো বর্ডারে হত্যা। কেন্দ্রীয়ভাবে আমরা যখন বৈঠকগুলি করি তখনও তাদের এটা নিয়ে কমাতে বা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সদিচ্ছার যে কোনো কমতি নেই, এ ব্যাপারেও আমরা কিন্তু কনভিন্সড। কিন্তু অপারেশনাল লেভেলে, গ্রাউন্ড লেভেলে এই ঘটনাগুলি কেন ঘটছে এগুলি আরও বিশদভাবে খতিয়ে দেখতে হবে। পুরনো পত্রিকা কিংবা ছাপা কাগজের ঠোঙায় মোড়ানো খাবারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কথা বলছেন চিকিৎসকেরা। শঙ্কা রয়েছে হৃদরোগ, কিডনি জটিলতা থেকে শুরু করে ক্যান্সারেরও। তবে এ বিষয়ে সাধারণ মানুষ শুধু নয়, উদাসীন কর্তৃপক্ষ। খোলা খাবার কেনা বেচার পরিচিত দৃশ্য এটি। আর এ ধরনের মোড়ক তৈরি করা হয় পুরনো পত্রিকা কিংবা বই খাতা থেকে। এসব কাগজ প্রস্তুত হয় ক্লোরাইড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সাইড সহ বিভিন্ন কেমিক্যাল থেকে। আর ছাপার জন্য যে কালি বা রং ব্যবহার করা হয় তাতে থাকে কপার, জিঙ্ক, প্রিজারভেটিভ। চিকিৎসকেরা বলছেন, এ ধরনের কাগজে মোড়ানো খাবার থেকে মানুষের শরীরে বিষক্রিয়া হতে পারে। হরমোনের জটিলতা, ত্বক ও পেটের সমস্যা, হৃদরোগ, কিডনি জটিলতা সহ ঝুঁকি রয়েছে ক্যান্সারেরও। নোংরা হাত
ব্যবহৃত ময়লা কাগজ বা মোড়ক এবং ব্যবহৃত কালি সেটি ছাপার হোক অথবা এটি লেখার কলমের হোক, সবগুলোই কিন্তু শরীরের জন্য ক্ষতিকর এবং এতটা ক্ষতিকর যে এটা একদিকে যেমন আমাদের পাকস্থলী পরিপাক তন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, অন্যদিকে এর যে ভারী ধাতব এবং রঙগুলো এগুলো আমাদের কিডনি এবং লিভারকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করে। নিরাপদ খাদ্য আইন 2013 অনুসারে সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 3 বছর, ন্যূনতম 3 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান থাকলেও প্রয়োগের দৃষ্টান্ত নেই। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থার ভূমিকাও নামমাত্র। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ভোক্তা ও বিক্রেতাদের সাবধান করার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে তারা। মনিটরিং না থাকলেও সচেতনতা বাড়াতে উদ্যোগের কথা বলছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নিরাপদ খাদ্য থেকে আমরা অনেক আগেই যে খাদ্য স্পর্শক একটা বিধিমালা প্রবিধিমালা আমরা করেছি, এটা লঙ্ঘন করলে শাস্তি অনেক বড়। এই জন্য আমরা আগে সচেতন করছি, পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছি। আমরা যারা স্ট্রিট ফুড ভেন্ডর আছে, হোটেল রেস্তোরাঁর মালিক আছে, তাদেরকে আমরা বারবার সতর্ক করছি। এ ধরনের মোড়কে খাবার বিক্রি বন্ধে পদক্ষেপ বা অভিযান না থাকায় জনস্বাস্থ্যের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলা প্রশ্ন থেকেই যায় বলছেন বিশেষজ্ঞরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে চিকিৎসার ৬৯% খরচ বহন করতে হয় রোগীকে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের হিসেবে শুধু ওষুধ কিনতেই খরচ হয় ৬৪% টাকা। সবচেয়ে বেশি চিকিৎসা খরচ ঢাকায় আর কম ময়মনসিংহে। বুধবার রাজধানীতে এই সংক্রান্ত গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। চিকিৎসার জন্য রাষ্ট্র ও রোগীর ব্যয় নিয়ে গবেষণা করে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। 2020 সালের পরিস্থিতি তুলে ধরলেন গবেষকরা। তুলনায় দেখা গেছে 2019 সালে রোগীর খরচ 66%, 2020 সালে বেড়েছে আরও 2%, অর্থাৎ সরকারের চেয়ে 3 গুণ বেশি খরচ। 64% খরচ হয় ওষুধের জন্য, 12% পরীক্ষা নিরীক্ষা এবং 20% চিকিৎসক ও হাসপাতালের পেছনে। মার্কেটিংয়ে আমাদের ওষুধ কোম্পানিগুলো যদি খরচ কমাতে পারে, তাদের যদি লেভিশ প্যাকেজিং কমাতে পারে, তারা যদি আমাদের যে উপহার সেটা যদি কমাতে পারে এবং বিশেষ করে যে বিভিন্ন প্রফেশনাল অর্গানাইজেশনের চাঁদা কমাতে পারে, আমি আশা করি তাদের অ্যাগ্রেসিভে খরচ কমালে তাদের এখন যে চাপটা আছে সেটা একটু আমাদের উপর কমবে এবং তারা এই দামে অথবা কিছুটা কম দামে হলেও আমরা এটা ওষুধ দিতে পারবো। চিকিৎসা বাবদ বছরে মাথা পিছু খরচ ঢাকায় ৭,০৩৯ আর চট্টগ্রামে ৫,০৩৮ টাকা, আর কম খরচ ময়মনসিংহ ও রংপুরে ২,৫০০ টাকার মধ্যে। স্বাভাবিকভাবে যে প্রভাবটা গরিব রোগীদের উপরেই বেশি পড়ে, কারণ যারা দরিদ্র তাদেরকে দেখা যায় যে স্বাস্থ্যসেবায় খরচ বেশি করতে হলে নিজেদের পকেট থেকে, তখন তাদের এই বিভিন্ন রকমের জমি জমা সম্পত্তি বিক্রি করতে হয় বা তারা এটা খরচ করতে গিয়ে নিঃস্ব হয়ে যায়। যে কারণে যে কোনো দেশে যে কোনো সরকারই আসলে চায় যে স্বাস্থ্যখাতে যাতে আউট অফ পকেটটা কমে আসতে পারে। রোগীর চিকিৎসা খরচ কমাতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর জবাবদিহি বাড়ানোর তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে বা বিভিন্ন ক্লিনিকে টেস্টের নিয়ে একটু বিতর্ক আছে, যে টেস্টের যতটুকু প্রয়োজন অতটুকুই দেওয়া দরকার। অগ্রিম টেস্ট বা বেশি টেস্ট এটা দেওয়া ঠিক নয়। কাজেই সেখানেও যদি আমরা কন্ট্রোলে নিতে পারি তাহলে পরে দেখা যাবে যে এই কমে আসবে, এক্সপেন্সেস কমে আসবে। জরিপে দেখা গেছে স্বাস্থ্য ব্যয়ে গরিবের তুলনায় সচ্ছলরা ৮ গুণ বেশি খরচ করে থাকে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্ট্যামফোর্ড আশাসহ 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ। স্থায়ী ক্যাম্পাসে না যাওয়াই এই শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এছাড়াও সতর্ক করা হয়েছে 14টি বিশ্ববিদ্যালয়কে। আদেশ না মানলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে কমিশন। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অনুমোদনের 12 বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যেতে হবে, অথচ 12 থেকে 20 বছর পার হলেও অনেক বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি। এসব বিশ্ববিদ্যালয়কে 31 ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার সময় বেঁধে দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি বলছে এর মধ্যে 14টির মতো বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি সন্তোষজনক। এদের অনেকে জমি নিয়েছে, অনেকের ক্যাম্পাসে যাওয়ার কাজ শেষ পর্যায়ে। এসব বিশ্ববিদ্যালয়কে 3 থেকে 6 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।
অধিকাংশগুলো জমি কিনে ফেলছে, কেউ কাজ 90% হয়ে গেছে, কেউ 80% হয়ে গেছে, কেউ মাস্টার প্ল্যান পাশ করিয়েছেন। এটা সময় সাপেক্ষ ব্যাপার, ঢাকার মধ্যে জমি পাওয়া ইয়ে করে, এবং এগুলো ম্যাক্সিমামই ঢাকা শহরের ক্যাম্পাসেই এগুলো অবস্থিত, ঢাকার আশেপাশে বা তারা জমি নিয়েছে। অন্যদিকে স্টামফোর্ড, আশা, প্রাইম এশিয়া এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার অগ্রগতি ইউজিসিকে দেখাতে পারেনি। ফলে এসব বিশ্ববিদ্যালয় নতুন করে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না বলে জানিয়েছে কমিশন। যে সমস্ত শিক্ষার্থীরা বর্তমানে আছে তাদের শিক্ষা কার্যক্রম চলবে, পরবর্তীতে স্থায়ী ক্যাম্পাসে না যাওয়া পর্যন্ত নূতন করে তারা ভর্তি নিতে পারবে না। এখানে আমি আবারও আশ্বস্ত করে বলছি, এখন যারা শিক্ষার্থী আছে তাদের ছাত্র জীবনের কোনো ব্যাঘাত ঘটার কোনো সম্ভাবনা নেই। স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ার বিষয়ে যৌক্তিক কারণ দেখাতে পারলে তাদের আরও কিছুটা সময় দেওয়ার আহ্বান জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। সেই সঙ্গে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সমিতির সাথে আলোচনার আহ্বান তাদের। অ্যাসোসিয়েশনকে সঙ্গে নিয়ে ইউনিভার্সিটিগুলোর সাথে কথা বলেন এবং সেখানে তাদেরকে বলেন যে তাদের কি টাকা আছে, কি আছে, কত ছাত্র আছে, তারা কবে যেতে পারবে, আপনাদেরকে আমরা সাহায্য করব। এগুলো একটা মানে ফেজ বাই ফেজ। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আছে 109টি, এর মধ্যে কার্যক্রম চালাচ্ছে 99টি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের ভাইয়ের গুলিতে রিকশা চালকের প্রাণহানির অভিযোগ উঠেছে। আহত হয়েছেন আরও 2 জন। গতরাতে ঈশ্বরদী পৌর শহরের পশ্চিম টেংরি করইতলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ঈশ্বরদী ইপিজেড থেকে দ্রুতগামী ভটভটি এবং লেগুনা থামিয়ে বেপরোয়া গতিতে চলাচলে নিষেধ করে স্থানীয় দোকানিরা। এ সময় ক্ষিপ্ত হয়ে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল উদ্দিনের ভাই আনোয়ার হোসেন দলবল নিয়ে দোকানিদের ওপর চড়াও হন। এক পর্যায়ে রিকশা চালক মামুন হোসেন ও রকি হোসেন গুলিবিদ্ধ হন। ছুরিকাঘাতে আহত হন সুমন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। বান্দরবান কেরানীহাট সড়ক প্রশস্ত করার মধ্য দিয়ে জাতীয় মহাসড়কে যুক্ত হয়েছে পার্বত্য জেলা বান্দরবান। চট্টগ্রাম ও কক্সবাজারের সাথে যোগাযোগ নির্বিঘ্নে জানুয়ারিতে প্রকল্প শেষের কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই খুলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে নির্মিত এই মহাসড়কটি। এতে পর্যটক সহ স্থানীয়দের যাতায়াত সহজের পাশাপাশি দুর্ঘটনা কমার আশা করছেন স্থানীয়রা। বান্দরবান কেরানীহাট সড়কটি রূপ পেয়েছে মহাসড়কে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষে খুলে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য। আঁকাবাঁকা ও সরু হওয়ায় দুর্ঘটনার পাশাপাশি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যেত সড়কটি। পর্যটক ও স্থানীয়দের যাতায়াতে পোহাতে হতো দুর্ভোগ। জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় 2019 সালে 23 কিলোমিটার দীর্ঘ মহাসড়কের কাজ শুরু করে সেনাবাহিনী। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির আশা স্থানীয়দের। যানজট ছিল, গাড়ি ঘোড়া গ্যাদারিং ছিল একটু, এখন গ্যাদারিংটা একটু কম। আগে তো 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট লাগতো, এখন তো 40-45 মিনিট লাগে। আগে তো রাস্তা ছোট ছিল, যানজট ছিল, এখন ভালো হচ্ছে আর কি, গাড়ি চালাতে সুবিধা হচ্ছে। সময় তো কম লাগে, তার উপর আবার আপনার এই যে দুর্ঘটনা কমে গেছে আগের থেকে। এখন মনে করেন আরো অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। 266 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে প্রকল্পের কাজ সম্পন্ন করে সেনাবাহিনীর 20 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে 21টি ব্রিজ ও 15টি কালভার্ট। গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। পাহাড়ের ধস প্রতিরোধে নেওয়া হয়েছে 1263 মিটারের বিভিন্ন রক্ষাপ্রদ কাজ। গড় প্রশস্ততা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁক সরলীকরণ, সুপার এলিভেশন সংশোধন এবং রোড জিওমেট্রি কারেকশন সহ নানামুখী ব্যবস্থা গ্রহণের ফলে প্রকল্পটিতে দুর্ঘটনার হার হ্রাস পাবে। স্থানীয়রা মনে করছেন চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ সহজের পাশাপাশি জেলার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বান্দরবান কেরানীহাট মহাসড়ক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাংলাদেশ, ভারত সহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। নানা প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেওয়ায় এসব দেশকে ধন্যবাদ জানান মিন অং হ্লাইং। বাংলাদেশকে ধন্যবাদ জানালেও রোহিঙ্গা সংকট নিরসনে কিছু বলেননি মিয়ানমারের সেনাপ্রধান। ভাষণে মিয়ানমারে বহু দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা বলেন তিনি। এই লক্ষ্যে মিয়ানমারের নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে বলেও উল্লেখ করেন মিন।
এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে ৭,০০০ বন্দীকে মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এর মধ্যে বেশ কয়েকজন রাজবন্দী রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী। তবে রাজবন্দীদের কতজনকে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে তা নিশ্চিত করে জানানো হয়নি। রাশিয়া নৌবহরে যুক্ত হলো নতুন হাইপারসনিক জারকন ক্রুজ মিসাইল। বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৯ গুণ দ্রুত গতিতে আঘাত হানতে সক্ষম দাবি মস্কোর। রাশিয়ার নিরাপত্তার স্বার্থে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২২ সালের আগস্টে রুশ নৌবহরে হাইপারসনিক জারকন ক্রুজ মিসাইল সংযুক্তির ঘোষণা দেন পুতিন। এরপরই প্রশ্ন ওঠে এ সক্ষমতা নিয়ে। এটি 3M22 জারকন নামে পরিচিত। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। জারকন ক্রুজ মিসাইলের ক্ষেত্রে তা শব্দের চেয়ে ৯ গুণ বেশি। এছাড়া ১,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের। এর আঘাতে লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হবে বলে দাবি মস্কোর। বিশ্বের আর কোনো দেশের এই ধরনের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নেই বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট। আমি আগেই বলেছি, পৃথিবীর কোনো দেশেই এর কোনো সমকক্ষ নেই। আমি নিশ্চিত যে এ ধরনের শক্তিশালী অস্ত্র রাশিয়াকে সম্ভাব্য বহিরাগত হুমকি থেকে সুরক্ষা দেবে এবং রাশিয়ার জাতীয় স্বার্থ রক্ষায় অবদান রাখবে। এক বিবৃতিতে আটলান্টিক ও ভারত মহাসাগরে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা নিশ্চিত করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ২০১৯ সালে এই ক্ষেপণাস্ত্রের সঙ্গে প্রথম পরিচয় হয় বিশ্বের। আর পরের বছর ২০২০ সালের জানুয়ারিতে নৌযান থেকে প্রথম পরীক্ষা চালানো হয় ক্ষেপণাস্ত্রটির। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় আটক খ্যাতিমান অভিনেত্রীকে মুক্তি দিয়েছে সরকার। ১৮ দিন আটক থাকার পর বুধবার তারানে আলী দুস্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়। ভুয়া এবং বিকৃত তথ্য প্রকাশের পাশাপাশি বিশৃঙ্খলাকে উস্কে দেওয়ার অভিযোগে গত বছর ডিসেম্বরে তারানেহকে গ্রেফতার করা হয়। ৮ ডিসেম্বর নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহসেন শেখারির মৃত্যুদণ্ডের নিন্দা জানান তিনি। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিরুদ্ধে প্রতিবাদ না জানানোয় একাধিক আন্তর্জাতিক সংস্থার সমালোচনা করেন তারানেহ। ২০১৬ সালে অস্কার জয়ী দ্য সেলসম্যান চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি। স্মরণকালের ভয়াবহ অর্থ ও রাজনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশন জানায়, দেশজুড়ে ৮,০০০-এরও বেশি কাউন্সিলর পদে নির্বাচন হবে। আগামী ১৮ থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত মনোনয়ন জমা দেয়া যাবে। এরপর ২৮ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে ভোট। মহামারী ও দেশব্যাপী অস্থিরতার কারণে প্রায় ১ বছর পিছিয়ে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ ভাগে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন, যা বর্তমান সরকারের জনপ্রিয়তার পরীক্ষা হবে। যদিও সাংবিধানিকভাবে ২০২৪ সালের শেষ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের কোনো সুযোগ নেই। বৈশ্বিক মন্দা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রভাব ফেলেছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে, যার ফলে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা পড়েছেন বিপাকে। তারকা ক্রিকেটার আনায় স্পন্সর ব্যবস্থা করা ক্রিকেটারদের দাম মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তবে সামনের বছর থেকে বিপিএল হারানো ঐতিহ্য ফিরে পাবে বলে বিশ্বাস ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমানের। একটা জাতা অবস্থা, এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ মেবি আরো বেটার ওয়েতে হয়। বিপিএল এ তো আমরা কোনো কিছু ঠিক ঠিকানা বুঝতে পারি না। আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজিদের একটু সক্রিয় হওয়া উচিত, একটু অ্যাক্টিভ হওয়া উচিত, কারণ এটা যেহেতু তারা খেলছে তারা জানেন, তো এখানে ওনাদের একটু হয়তো বা গাফলতি থেকে যাচ্ছে। শুরু না হতেই বিপিএল নিয়ে সমালোচনার শেষ নেই। বিসিবির প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজন দল মালিকদের আরও পেশাদার হওয়ার কথা বলেছিলেন। ২৪ ঘন্টা না যেতেই সাকিব প্রশ্ন তুলেছেন আয়োজকদের ভূমিকা নিয়েও। বিপিএলে কেন এত অব্যবস্থাপনা, কেন আগের মতো জৌলুস নেই? বৈশ্বিক দুর্যোগের জন্য আসলে আমরা স্পন্সর পাইনি, এবং আপনি বুঝতেই পারবেন ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, এটা অত্যন্ত খারাপভাবে বাংলাদেশকে হেলে দিয়েছে। তারপরে ইউএস ডলার ক্রাইসিস, সব মিলিয়ে ব্যবসা বাণিজ্যেও খুব একটা গতিময়তা নাই। সেই জন্য হয়তো একটু নিভু হচ্ছে বিপিএলটা, আদারওয়াইজ ইট উইল বি মোর গ্রেসফুল।
গেলবারের মতো এবারও সর্বোচ্চ বাজেটের দল গড়েছে ফরচুন বরিশাল। সাকিব, মাহমুদুল্লাহ, মিরাজ, এবাদত খালেদের মতো বড় তারকা আছে দলে। বর্তমান রানার্স আপ দলটা আর হতাশ হতে চায় না। সাকিবের নেতৃত্বে শিরোপা জেতাই একমাত্র লক্ষ্য। গতবারের তুলনায় আমরা অনেক স্ট্রং টিম করেছি, আর খেলায় গতবার আমরা রানার আপ হয়েছি, বাট খেলা খেলতে গেলে একজন জিতবে একজন হারবে, দিস ট্রু। সো ইট ওয়াজ আনলাকি ফর আস, বাট দিস টাইম আমরা আশা করি আমরা অত্যন্ত ব্যালেন্স দল এবং আমরা আশা করি যে আমরা এবার উইন করতে পারবো। শনিবার প্রথম ম্যাচ হলেও এখনো কোনো বিদেশি ক্রিকেটার দলের সাথে যোগ দেননি। তবে ম্যাচের আগের দিন করিম জানাত, ইব্রাহিম জাদরান ও রাকিন কনওয়াল যোগ দেওয়ার কথা রয়েছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল মিশনে কোচ চামিন্দা ওয়াজের সান্নিধ্যে লাভবান হবেন বিশ্বাস তাসকিনের। ঢাকা ডমিনেটর্স মাঝারি মানের দল হলেও সমন্বিত পারফরমেন্সে ভালো কিছুর আশা এই টাইগার তারকার। প্রস্তুতি ম্যাচে তামিম সাব্বিরদের ব্যর্থতায় রংপুরের কাছে পাত্তা পায়নি খুলনা। এদিকে চট্টগ্রামের ভারতীয় রিক্রুট উন্মুক্ত চাঁদ বিপিএলের অভিষেক মৌসুমে আলো কাটতে চান। ঢাকা ডমিনেটর্সের দ্বিতীয় দিনের অনুশীলনে স্পটলাইট তাসকিনের দিকে। দলটার আইকন, পেস ইউনিটের মূল অস্ত্র তিনি। সম্প্রতি চোট থেকে সেরে উঠেছেন। ঢাকা টেস্ট খেলে এবার বিপিএল মিশন টাইগার তারকার। দলে তারকা দুটি নেই, তারপরও সমন্বিত পারফরম্যান্সে ভালো কিছুর আশা তাসকিনের। আমাদের এই ডোমেস্টিকের কিছু প্লেয়ার আছে যারা ম্যাচ উইনিং অ্যাবিলিটি আছে, যদি তারা তাদের সেরাটা খেলতে পারে ইউ নেভার নো, ভালো করতেও পারে। ইনজুরি হইলে রিদম ব্রেকডাউন হয়, আবার আনতে কষ্ট করতে হয় অনেক। যদিও এটা সুন্দর না, কিন্তু ইনজুরি তো সাথে থাকবেই অ্যাজ এ ফাস্ট বোলার, এটাই হ্যান্ডেল করতে হবে। এই প্রথম কোনো ভারতীয় খেলবেন বিপিএলে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উন্মুক্ত চাঁদ আলোচনায় আছেন আগে থেকেই। চ্যালেঞ্জার্সের নেতৃত্বে শুভাগত হোম। উন্মুক্ত চাঁদ বিপিএলে তার অভিষেক মৌসুম রাঙাতে মুখিয়ে। দলের কম্বিনেশন বেশ ভালো। বাংলাদেশের খেলা উপভোগ করি, বিপিএলে প্রথম খেলবো, রোমাঞ্চিত অবশ্যই। এখানে প্রতিযোগিতা বাড়ছে, ফোকাস থাকবে পারফরমেন্স করে দলকে এগিয়ে দেয়ার। বসুন্ধরায় রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের প্রস্তুতি ম্যাচে ছিল আগ্রহ। চোট কাটিয়ে ফেরার ম্যাচে অস্বস্তি সঙ্গী তামিমের। চারে নেমে আউট হয়েছেন শূন্যতে। সাব্বিরের ভাগ্যেও গোল্ডেন ডাক। ব্যাটিং ব্যর্থতায় 18 ওভার 1 বলটিকে 88 রানে গুটিয়ে যায় খুলনা। ছোট টার্গেট একাদশ ওভারে টপকে রংপুরের 7 উইকেটে জয়। সিকান্দার রাজা 25 বলে 31 করে অবসরে যান। পারভেজ ইমন করেন 20 রান। এর আগে বাংলাদেশে বেশ কয়েকবার আসা হয়েছে, তবে বর্তমান কন্ডিশন ভিন্ন। এর সাথে মানিয়ে ভালো খেলার চেষ্টা থাকবে। বুধবার সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন পেয়েছে ভিন্ন মাত্রা, কারণ যোগ দিয়েছেন দলনেতা মাশরাফি মুর্তজা। শুক্রবার উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি হবে ম্যাচের সিলেট। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে বিগ ম্যাচ। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। গত ম্যাচে এভারটনের সঙ্গে ড্র করে চাপে ম্যান সিটি। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে 8 পয়েন্ট পিছিয়ে সিটিজেনরা। শিরোপা লড়াই জমিয়ে রাখতে গুরুত্বপূর্ণ এই ম্যাচ, যেখানে পূর্ণ পয়েন্ট এগিয়ে নিতে পারে গার্দিওলার দলকে। বিশ্বকাপ জয়ী আলভারেজ ফিরেছেন, এই ম্যাচে খেলার সম্ভাবনা আছে। হালান্ড, ফোডেন, ডি ব্রুইনা ছন্দে আছেন। অন্যদিকে গত ম্যাচে নটিংহ্যামের সঙ্গে ড্র করেছে চেলসি। অবস্থান টেবিলের 10 নম্বরে। লিগে ঘরের মাঠে ম্যান সিটির বিপক্ষে সবশেষ 2 ম্যাচ হেরেছে চেলসি। সব মিলিয়ে হেড টু হেড অবশ্য এগিয়ে দ্য ব্লুজ। 27 জয়ের বিপরীতে হার 16 ম্যাচে। ব্যবধান কমাতে আমাদের জিততে হবে। আর্সেনাল খুব বেশি এগিয়ে নেই, এখানে ভুলের সুযোগ কম। আমাদের পূর্ণ পয়েন্ট নিয়েই এগোতে হবে, তাহলেই শেষ দিকে লড়াইটা জমজমাট হবে। আমরা অন্যতম সেরা ক্লাবের বিপক্ষে খেলতে যাচ্ছি। অবশ্যই কঠিন হবে ম্যাচটা, তবে এ ধরনের ম্যাচ জিতলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। দলের অবস্থান ভালো নয় সত্যি, কিন্তু ছেলেরা চেষ্টা করে যাচ্ছে। আশা করি ভালো ম্যাচ হবে।
লিগ ওয়ানের সেরা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন অধরা পিএসজির। বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি ফিরেছেন, নেইমার এমবাপেকে সঙ্গে নিয়ে ক্লাব ফুটবলে রাজত্ব করার পালা মেসির। বিশ্বকাপ জয় মেসির ক্যারিয়ারকে দিয়েছে পূর্ণতা। আর্জেন্টিনা জার্সিতে ইতিহাস গড়ে এবার ক্লাব ফুটবলের চ্যালেঞ্জে ফেরা। পিএসজি ফুটবলের বরপুত্রকে বরণ করেছে ঘটা করে। সতীর্থরা প্রিয় মেসিকে নিয়ে রোমাঞ্চিত। মেসির আগমনে যেন প্রাণের সঞ্চার হয়েছে লা পার্সিয়ান্ডেরায়। গত ম্যাচে লাসের কাছে হেরে বেশ চাপে পিএসজি। ওয়ার্কলোড কমাতে এমবাপে হাকিমিকে সংক্ষিপ্ত ছুটিতে পাঠানো হয়েছে। মেসি নেইমারের জমাট রসায়নে দাপট ফেরানোর লক্ষ্য। 2022-23 মৌসুম এ পর্যন্ত মেসির জন্য সোনায় মোড়ানো। জাতীয় দলে যেমন ক্লাবের হয়েও দুটি ছড়িয়ে গেছেন। পিএসজিতে 19 ম্যাচে 12 গোল 14 অ্যাসিস্ট। পরিসংখ্যানই আগুনে ফর্মের সাক্ষী। ধারাবাহিকতা রেখে সম্ভাব্য সব ট্রফি জিততে চান মেসি। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করার কথাও আছে। আমি খুবই খুশি, এখানে ফিরে সবার শুভেচ্ছা ভালোবাসা পেয়ে ভালো লাগছে। যে কোনো সময়ে মাঠে নামতে মুখিয়ে, বাকিটা কোচের সিদ্ধান্ত। ধারাবাহিকতা রেখে এগোতে চাই। 7 জানুয়ারি ফ্রেঞ্চ কাপে খেলা আছে পিএসজির। বিশ্বকাপ জয়ী মেসি ক্লাব ফুটবলে ফেরার ক্ষণ গুনছেন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নদী জলাশয় থেকে মাছ নয়, বরং সেখান থেকে উঠিয়ে আনা হয় বর্জ্য। আর এমন কাজটি করছেন অস্ট্রেলিয়ার বাসিন্দা জ্যাক রবিনসন। সম্পূর্ণ নিজ উদ্যোগে এবং আর্থিক উপার্জনের কথা না ভেবেই কাজটি করেন তিনি। তবে তিনি একা নন, তার সঙ্গে কাজ করে আরও কিছু স্বেচ্ছাসেবক। ভিন্ন এক মৎস্য শিকারীর নাম জ্যাক রবসন। অস্ট্রেলিয়ার এই বাসিন্দা মাছের বদলে জলাশয় থেকে উঠিয়ে আনেন বর্জ্য, আর এজন্য তিনি ব্যবহার করেন চুম্বকের তৈরি বড়শি। আবর্জনার স্তূপ হিসেবে পরিচিত আছে দেশটি মেলবোর্ন শহরের ইয়াররা নদীর, আর এই নদী থেকেই আবর্জনা পরিষ্কার করতে নিজেই উদ্যোগ নিয়েছেন জ্যাক রবসন। জলাশয় থেকে আবর্জনা পরিষ্কার করার সময় কি পাওয়া যেতে পারে তা আমি জানি না, তবে এটা মোটেও গুপ্তধন খোঁজার মতো কোনো বিষয় নয়। এছাড়া অর্থ উপার্জনের জন্য আমি এই কাজটা করি না। জলাশয়গুলো পরিষ্কার রাখাই আমার উদ্দেশ্য। পানি থেকে আবর্জনা তুলে আনতে 2 কেজি চুম্বক ব্যবহার করেন, যা দিয়ে অনায়াসে উঠে আসে ট্রলি, ধাতব বেড়া ও সাইকেলের মতো ভারী বস্তু। এর আগেও তিনি এই কাজ করেছেন। কারাগারে বন্দী থাকার পর মুক্তি পেয়ে এভাবে চুম্বক দিয়ে আবর্জনা তুলছেন রবসন। আমি জীবনে অনেক ভুল কাজ করেছি, এছাড়া সমাজ থেকেও অনেক কিছু পেয়েছি। তাই মনে করি আমার এই কাজ সমাজকে ভালো কিছু ফিরিয়ে দেওয়ার জন্য একটা সামান্য উপায় মাত্র। তবে এই কাজে রবসন এখন আর একা নন, জুটিয়েছেন বেশ কিছু সঙ্গীও, আর এই কাজটি তারা করেন অত্যন্ত আনন্দের সাথে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।